Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কি ব্যাপার অজিত, কি এত মন দিয়ে পড়ছো? দোষ বুঝলে ব্যোমকেশ, বলো। ভারতীরে ছেড়ে এবার লক্ষ্মীর সাধনা ধরতে হবে। অর্থাৎ? অর্থাৎ ছোড়া হাতে নিয়ে মধ্যরাত্রিরে যদি কোনো কালোবাজারিকে হস্তগত করতে পারো তাহলে তার কথাই নেই। এক্ষেত্রে আমাদের আদর্শ হচ্ছে ওই পাড়ার মস্তান বাটুল। তার মানে তুমি বলতে চাইছো ওই ভালো মানুষদের রক্ষা করার অজুহাতে বাটুল যেরকম সেলামি নিয়ে থাকে সেই রকম? ঠিক তাই। দেখো, যুগধর্মই তো ধর্ম, তাই না? সেটা ঠিক। তবে কি জানো তো, মানে এইসব ব্যাপার একটু রক্তে থাকতে হয়। মানে খুনই বলো আর ওই কালোবাজারি বলো, রক্তে যদি জোর না থাকে তুমি কিছুতেই পারবে না। তা অবশ্য ঠিক। আমার বাবা ছিলেন স্কুল মাস্টার আর মা হচ্ছেন বৈষ্ণব বংশের মেয়ে। ওই সারাক্ষণ নন্দগোপাল নিয়ে থাকতেন। আমার দ্বারা যে এইসব কর্ম হবে না তা তুমি ভালোই জানো। সেটা অবশ্য ঠিক। কে? ভেতরে আসুন। হ্যাঁ বলুন। আপনি কি ব্যোমকেশ বাবু? না, আমি অজিত বন্দ্যোপাধ্যায়। আসুন। নমস্কার। ইনি ব্যোমকেশ। নমস্কার। আমি মিস ননিবালা রায়। আপনার সঙ্গে আমার একটু দরকার আছে। বেশ তো, আপনি বসুন, এখানে বসুন। বসুন। আমি পাটনা মেডিকেল কলেজে নার্স ছিলাম, এখন রিটায়ার করে কলকাতায় আছি। একজনের কাছে আপনার নাম শুনলাম, আপনার ঠিকানাটাও পেলাম, তাই এসেছি। বেশ, দরকারটা বলুন। আমি গরিব মানুষ, আপনাকে টাকা পয়সা বেশি দিতে পারবো না। না না, ঠিক আছে, টাকা পয়সার কথা পরে হবে, আগে দরকারটা শুনি। আমার ছেলের বড় বিপদ, আপনি তাকে বাঁচান। আপনার ছেলে? আপনি তো... না মানে আমার ছেলে মানে আমি তাকে মানুষ করেছি, আর অনাদিবাবু তাকে পুষ্যপুত্র নিয়েছিলেন। একটু দাঁড়ান দাঁড়ান, মানে সমস্ত ব্যাপারটা আমার কাছে কীরকম প্যাঁচালো ঠেকছে। আপনি একটু গোড়া থেকে পরিষ্কার করে বলুন। 22-23 বছর আগেকার কথা। তখন আমি পাটনা মেডিকেল কলেজে নার্স ছিলাম। ওই সময় একটি মেয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়। অবস্থা খুবই খারাপ, প্লুরিসের সঙ্গে নানা রকম উপসর্গ। তার উপর মেয়েটা পূর্ণগর্ভাও ছিল। মেয়েটির সঙ্গে কেউ ছিল না? না, যে তাকে ভর্তি করাতে নিয়ে এসেছিল তাকে ভর্তি করে দিয়েই সে পালিয়ে যায়। তার ঠিক 2 দিন পরেই মেয়েটি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েই মারা যায়। আমার বাচ্চাটাকে দেখে ভীষণ মায়া হয়। তারপর থেকে আমি তাকে মানুষ করতে থাকি। তারপর প্রভাতের যখন 15-16 বছর বয়স, তখন সে একটা দপ্তরির দোকানে কাজ করে। এই সময় অনাদি হালদার নামে এক ভদ্রলোক পাটনায় আসেন। আপনি বলে যান।
তার ব্যবসার খাতাপত্র বাঁধাবার জন্যে তিনি দপ্তরিকে ডেকে পাঠান, আর দপ্তরিও প্রভাতকে তার কাছে পাঠিয়ে দেয়। এর পরের ঘটনাটা বোধহয় আমি আন্দাজ করতে পারছি। অনাদিবাবুর প্রভাতকে খুব ভালো লেগে যায় এবং তিনি তাকে পুষ্যপুত্র হিসেবে গ্রহণ করেন। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আমাদের একটা রফা হয়েছিল। আমি ও প্রভাতের সঙ্গে অনাদিবাবুর সংসারেই থাকব। এরপর আমরা তিনজনেই কলকাতায় চলে এলাম। এখন আমরা একটা ভাড়াটে বাড়িতে আছি। অনাদিবাবু যে বাড়িতে থাকেন ঠিক তার পাশেই একটা পুরনো বাড়ি কিনে ওটাকে ভেঙে নতুন করে সারাচ্ছেন। এ পর্যন্ত শুনেও আমার কিছুই বোধগম্য হলো না। আমি বলছি, আপনি শেষ পর্যন্ত শুনুন। অনাদিবাবুর দুই ভাইপো কাকার সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে দেখে কিছুতেই সহ্য করতে পারছে না। তারা তারা প্রভাতকে শেষ করে ফেলতে চায়। অনাদিবাবু সেটা জানেন? হ্যাঁ, অনাদিবাবু নিমাই নিতাইকে বাড়িতে ঢুকতে বারণ করে দিয়েছেন, কিন্তু তাতেও তাদের আটকানো যাচ্ছে না। তারা প্রভাতের দোকান কাব্যকথার সামনে যখন তখন এসে দাঁড়িয়ে থাকে। মুখে অবশ্য কিছুই বলে না, কিন্তু চোখ দিয়ে তারা প্রভাতকে শাসায়। বুঝতে পেরেছি, তার মানে এটাই আপনাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আরেকটা ব্যাপারও আছে। সেটা আবার কি? মানে প্রভাতের একটি মেয়েকে পছন্দ হয়েছে, তাকে সে বিয়ে করতে চায়। আমার মুখ থেকে অনাদিবাবু সব কিছু শুনে মেয়েটিকে দেখে এসে বলেন, না না, এ মেয়ের সঙ্গে প্রভাতের বিয়ে হতে পারে না। আমি আমি ব্যাপারটা ঠিক ঠিক বুঝতে পারছি না। কিন্তু উনি কোনো কারণ দেখাননি? নিশ্চয়ই কারণ দেখিয়েছিলেন। না, আর এরপর থেকেই কেমন যেন ভেতরে ভেতরে গন্ডগোল শুরু হয়ে যায়। আমার আমার খুব ভয় করছে ব্যোমকেশবাবু, যদি যদি প্রভাতের কিছু হয়ে যায়। এখন আপনি আমাদের ভরসা। শান্ত হন। দেখুন মিস রায়, আমি যে আপনাকে কি বলি আমি নিজেই বুঝতে পারছি না। মানে এক্ষেত্রে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার সন্দেহ যদি সত্যি হয়, আমি তো আর সশস্ত্র প্রহরীর মতো আপনার ছেলের পেছনে ঘুরে বেড়াতে পারি না সর্বক্ষণ। আমার মনে হয় আপনি পুলিশের সাহায্য নিতে পারেন। আমি পুলিশের কথা অনাদিবাবুকে বলেছিলাম, কিন্তু তিনি শুনে রেগে মেগে বললেন, না না, এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করতে হবে না। আর বললেন, তোমাদের যখন এতই প্রাণের ভয় তাহলে তোমরা পাটনায় ফিরে যাও। তাহলে কি করা যেতে পারে আপনিই বলুন। আমি কি বলবো ব্যোমকেশবাবু, আপনি একটা উপায় বার করুন। আমি আমি একা মেয়ে মানুষ, আমার মাথার উপরে কেউ নেই। ভাইপো দুটো থাকে কোথায়? তা তো আমি জানি না। আপনি কি ওদের কাছে যাবেন? আপনি যদি ওদের খুব করে ধমকে দেন তাহলে ওরা ভয় পেয়ে যাবে। সবই তো বুঝলাম মিস রায়, কিন্তু আমি যদি ওদের ধমকাতে যাই হয়তো উল্টে ওরাই আমাকে ধমকে দেবে। তবে আপনি যখন বলছেন আমি দেখব। ও হ্যাঁ, আর একটা কথা, আপনার বাড়ির ঠিকানাটা একবার দিয়ে যাবেন। আমার বাড়ির ঠিকানা হচ্ছে 172/2 বউবাজার স্ট্রিট। তবে আপনি বোধহয় বাড়িতে না গেলেই ভালো হয় ব্যোমকেশবাবু। মানে অনাদিবাবু হয়তো ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে উনি পছন্দ নাও করতে পারেন, তাই তো? ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি প্রভাতের দোকানের ঠিকানাটা বলে যান। প্রভাতের দোকানের ঠিকানাটা আমি তো ঠিক বলতে পারবো না, তবে ওই গোলদিঘি আছে, ওরই সামনেই ওদের দোকান। ওদের ঠিক দোকানের দরজার উপরে বড় করে দোকানের নাম লেখা, কাব্যকথা। কাব্যকথা, ঠিক আছে, আমি খুঁজে নেব। আপনি তাহলে এখন আসুন, আমি যদি সেরকম কোনো খবর পাই আমি আপনাকে জানাব।
আচ্ছা, নমস্কার। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, কত বিচিত্র রূপিণী। যা বলেছ। মাফ করবেন, আপনি কি কাব্যকথার মালিক প্রভাত কুমার রায়? না, আমার নাম প্রভাত হালদার। ও হ্যাঁ হ্যাঁ, আপনি তো অনাদি হালদারের অশ্বীপুত্র। আপনি কে? আমি ব্যোমকেশ বক্সী। নমস্কার। আপনি তাহলে অজিতবাবু? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আচ্ছা বাবা, আপনার সঙ্গে একটু দরকার ছিল, মানে আপনি তো একটু ঠিকানাটা দেন আপনার। হ্যাঁ ঠিক আছে, একটু কাগজ দিন আর পেন, আমি লিখে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার সঙ্গে আপনার দরকারটা কি সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। সময় হলে বলবো। তা এখন কি চাই বলুন? আমার এখানে নতুন ভালো ভালো বই পাবেন, পুরনো বইও পাবেন। আমি কিন্তু পুরনো বই বাঁধিয়ে বিক্রি করি। আচ্ছা। আর সেই সমস্ত বই আমার দোকান ছাড়া অন্য কোনো কোথাও পাবেন না। কিন্তু বলছিলাম যে মানে আমাদের এখন একটা ঠিকানা লাগবে, ওই যে নিতাই আর নিমাইয়ের ঠিকানাটা। নিমাই নিতাইয়ের ঠিকানা? ওরা থাকে হচ্ছে 16-3 মধু বড়াল লেন। মধু বড়াল লেন। ধন্যবাদ। ধন্যবাদ। অজিতবাবু, আমি কিন্তু আপনার কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। নমস্কার। নমস্কার। তাহলে আসি। হ্যাঁ, আসুন। ধন্যবাদ। এলাম। হ্যাঁ। বুঝলে অজিত, বলো। এই প্রভাত ছেলেটি বই বাঁধে, মানে অনেক দিনের পুরনো বিদ্যে তো, তাই ছাড়তে পারেনি। কিন্তু যাই বলো, ছেলেটিকে দেখে আমার কিরকম যেন একটু ম্যাদামারা গোছের মনে হয়, মানে কোনো কিছুতেই কোনো চাড় নেই। আর আমিও বুঝতে পারছি না যে ও আমার সঙ্গে কেন দেখা করতে চাইছে। বুঝলে না? না, আমার ধারণা যে ও তোমার লেখা বই ছাপতে চায়। অন্য কোনো লেখক হয়তো তাকে লেখা দিচ্ছে না, তাই এখন তুমিই অগতির গতি। সে যাই হোক, কিন্তু ওর যে এই বই বাঁধানোর ঝোঁক, এটা কিন্তু খুব ভালো। দেখো, লেখাপড়া না জানলেও সাহিত্যের প্রতি ওর যে প্রীতি, সেটা কিন্তু কম কথা নয়। তা তো বটেই। পেঁচা কয় পেঁচানি, খাসা তোর চেঁচানি। মাঝে মাঝে আজকাল যে তুমি কিসব কথা বলো না, আমি কিছুই বুঝে উঠতে পারি। কে? দেখো না, গিয়ে দেখো। ও, আপনি আসুন আসুন, ভেতরে আসুন, আসুন, যান। আরে এসো এসো, বসো বাটুল। কি খবর? ব্যোমকেশ বাবু, হ্যাঁ, এই আপনার কাছে এলাম একটা জিনিস নিয়ে। একটা ভালো রিভলভার আছে, রাখবেন নাকি? মানে আমার অনেক দায় দায়িত্ব থাকে, নিজে সব দিকে খেয়াল রাখতে পারি না, তাই এটা নিজের কাছে রাখা ভালো। রাখুন না, খুব ভালো জিনিস। হ্যাঁ দেখুন। ভালো জিনিস তো বুঝলাম, কিন্তু মানে এটির দাম কত? বেশি না, এই 1000 টাকা। বেশি নয়। দেখো ভাই বাটুল, এই অত টাকা দিয়ে এখন রিভলভার কেনার মতো ক্ষমতা আমাদের নেই। তুমি বরং এক কাজ করো, বুঝলে, তুমি অন্য কোথাও চেষ্টা করো, আমার মনে হয় হয়ে যাবে। আর অজিত, হ্যাঁ বলো। ওই সেলামিটা। হ্যাঁ, একটু দেখতে পারেন, হাতে নিয়ে একটু দেখুন না ভালো করে। না দেখুন ভালো, টিকারটা। হ্যাঁ ভালো জিনিস, কিন্তু এই মুহূর্তে সম্ভব না। হ্যাঁ, এই নিন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বাটুল, 172-2 বউবাজার স্ট্রিটের কাউকে তুমি চেনো? হ্যাঁ চিনি, এই পাড়াটা তো আমারই এলাকার মধ্যেই পড়ে। অনাদি হালদারকে চেনো? হ্যাঁ জানি। সেও কি তোমাকে চাঁদা দেয় নাকি? দিত, তবে কয়েক মাস হলো দিচ্ছে না।
এখন ওর যদি কিছু ভালো মন্দ হয় তাহলে আমাদের কোনো দায় দোষ নেই। হ্যাঁ, ভালো কথা। আপনি ওকে চিনলেন কি করে? আগে থেকে জানাশোনা ছিল নাকি? না, সেরকম কিছু নয়, সম্প্রতি আলাপ হয়েছে। দেখুন, আসল কথা কি জানেন মঙ্কেশবাবু, মানে জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করা ঠিক নয়। বুঝলাম না, একটু পরিষ্কার করে বলবে? হ্যাঁ বলবো, তবে এখন নয়। আমি এখন আসি, অনেক বেলা হয়ে গেছে, চললাম। কিছু বুঝলে অজিত? হ্যাঁ, ব্যোমকেশবাবু, 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 কে? আসছি। ব্যোমকেশবাবু, এত রাত্রে আবার কে এলো? হ্যাঁ, ব্যোমকেশবাবু, আসুন, ব্যোমকেশবাবু, হ্যাঁ। আমি কেষ্ট দাস, অনাদি হালদারের বাড়িতে থাকি। কেষ্ট দাস আছে, ঠিক আছে। আপনি অনাদির বন্ধু। আপনি এত হাঁপাচ্ছেন, জল খাবেন আপনি? পেলে বড় ভালো হয়। অজিত, যাও যাও যাও। অনাদিকে কেউ গুলি করে মেরেছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, সত্যি বলছি, আমি কিছু জানি না। এমনকি ও সময় আমি বাড়িতেও ছিলাম না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা আগে জলটা কিনে, জলটা কিনে ধরো, খান। আস্তে আস্তে। হ্যাঁ, আমি বলছিলাম যে সেসব কথা তো শুনছি, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে, বা এখানকার ঠিকানা জানলেন কি করে? সেদিন ননিবেলা যখন আপনার কাছে এসেছিল, হ্যাঁ। আমি তার পিছু নিয়েছিলাম। নিচের মেসে আপনার পরিচয় পেলাম। বাবা, আপনি তো দারুণ হুঁশিয়ার লোক। তাহলে ওই অনাদিবাবুর কাঁধে চেপে থাকেন কেন? অনাদি আমার বাল্যবেলাকার বন্ধু। দুরবস্থায় পড়েছি, তাই তাই উনি আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়ান পরান। বুঝতে পেরেছি, খুব গাঢ় বন্ধুত্ব। আচ্ছা, আপনি আগে বসুন, আপনি হাঁপিয়ে গেছেন, বসুন 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 বসুন। হ্যাঁ, এবার গোড়া থেকে ঘটনাটা বলুন তো। কাল বিকেলবেলা অনাদির সঙ্গে আমার ঝগড়া হয়। কিছু না, কালী পুজোর দিন আমি বলেছিলাম গোটা 50 টাকা আমাকে দিতে হবে। এই নিয়েই তুমুল ঝগড়া। তো আমাকে 10টা টাকা ঠেকি দিয়ে বলল, এই নাও, আর দেবো না, আর এরপরে তুমি আমার বাড়িতে মাথা ঘুরিও না। আপনাদের ঝগড়া কে কে শুনেছিল? এই সময় ঘরে ননিবালা ন্যাপা ছিল, আর নিচের তলার ষষ্ঠীবাবু শুনেছে। এক মিনিট, ন্যাপা আর ষষ্ঠীবাবু কে? ন্যাপা অনাদি প্রাইভেট সেক্রেটারি, নম্বরই ধরত। আর ষষ্ঠীবাবু তো বললাম নিচের তলায় থাকেন। তারপর বলুন। তারপর রাত আন্দাজ 1টার সময় ফিরে এসে দেখি। এক মিনিট, রাত 1টা পর্যন্ত আপনি কোথায় ছিলেন? আপনার কাছে লুকোমন আছে। সেদিন একটু খেয়েছিলাম। ওই জোর আড্ডায় গেছিলাম, 30টা টাকা জিতেছিলাম। তারপর একটু এদিক ওদিক। বুঝতে পেরেছি। আচ্ছা কেষ্টবাবু, তারপর আপনি ফিরে এসে কি দেখলেন? বাসায় ফিরে এসে দেখি সিঁড়ির নিচের ঘরে ষষ্ঠীবাবু পায়চারি করছে। আমাকে দেখে বলে উঠলেন, ধম্মের কল বাতাসে নড়ে। মানে বুঝলাম না। তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে দেখি সিঁড়ির দরজা ভাঙা। তারপর তারপর ঘরের মধ্যে দেখি প্রভাত, ননিবালা আর ন্যাপা বসে আছে। তা আমি বললাম, এত রাতে তোমরা এখানে বসে আছো কেন? কেউ কোনো কথা বলল না। তারপর ন্যাপা বলে ওঠে, আপনি সব জানেন কেষ্টবাবু, অনাদিবাবুকে আপনিই খুন করেছেন। সে কি? তারপর? তারপর আর কি, বাইরের দিকের ব্যালকনিতে উঁকি মেরে দেখি অনাদির বডি পড়ে আছে। এক রক্তারক্তি কাণ্ড। আমি ন্যাপাকে বললাম,
তোমরা আমাকে দোষ দিচ্ছ কেন? ন্যাপা বলল ন্যাকামো করবেন না, এই আমি চললাম থানা পুলিশ করতে বলে সিঁড়ি দিয়ে নেমে গেল। তারপর আপনি ভয় পেয়ে গিয়ে আমার কাছে ছুটে এলেন, তাই তো? হ্যাঁ, আপনার কাছেই তো ছুটে এলাম। আচ্ছা, একটা কথা বলুন তো কেষ্টবাবু, সত্যি করে আপনি কি সত্যিই অনাদিবাবুকে খুন করেননি? আপনি ভেবে দেখুন, অনাদি আমার অন্নদাতা, সে আমার ছেলেবেলাকার বন্ধু, তাকে খুন করে আমার লাভ কি? অনাদি হালদার আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? এটা ওর মুখের কথা, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার সাহস অনাদির ছিল না। সাহস ছিল না? তার মানে আপনি নিশ্চয়ই অনাদিবাবুর জীবনের কোনো গুরুতর গুপ্ত কথা জানেন? ওর সব গুপ্ত কথা আমি জানি। ওকে আমি ইচ্ছে করলে ফাঁসি কাটে লটকাতে পারতাম, কিন্তু ও কথা এখন থাক। এখন আপনি আমাকে পুলিশের হাত থেকে বাঁচাবার একটা রাস্তা করুন, পরে প্রয়োজন হলে সেসব কথা বলা যাবে ব্যোমকেশবাবু। দেখুন কেষ্টবাবু, আপনাকে যদি বাঁচাতে হয় আমাকে, তাহলে সবার আগে আমাকে জানতে হবে যে প্রকৃত খুনি কে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে তো ঘটনাস্থলে যেতে হবে। ঘটনাস্থলে? হ্যাঁ, আমাকেও যেতে হবে? নিশ্চয়ই, আপনি না গেলে আমি কোন সূত্র ধরে সেখানে যাব? কিন্তু সেখানে তো এতক্ষণে পুলিশ এসে পড়েছে। কেষ্টবাবু, আপনি যখন বলছেন যে আপনি নিজে খুন করেননি, তখন এত ভয় পাচ্ছেন কেন? অজিত, হ্যাঁ বলো। তুমি তো তৈরি আছো, চলো আমরা তিনজনেই বেরোবো। ব্যোমকেশবাবু, হ্যাঁ ব্যোমকেশবাবু, হাতে পায়ে বল পাচ্ছি না। হ্যাঁ, তো আপনার বাড়িতে একটুখানি মদ হবে? একটু হুইস্কি কিংবা ব্র্যান্ডি? জল খাবেন আর এক গ্লাস? না থাক। তাহলে চলুন, এসো। ব্যোমকেশবাবু, আপনি? হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আপনি নিশ্চয়ই প্রভাত বাবু? হ্যাঁ। নমস্কার। নমস্কার। আপনি? আমি নৃপেন দত্ত, অনাদিবাবুর সেক্রেটারি। ও আচ্ছা আচ্ছা, আপনি তো পুলিশকে খবর দিতে গিয়েছিলেন। হ্যাঁ। ওনারা আসেননি? না, থানায় গেলাম, কেউ নেই। দেখলাম একজন কনস্টেবল টেবিলের উপর পা তুলে ঘুমোচ্ছে। বললেন বড় সাহেব নেই, নাম ঠিকানা রেখে যাও, দারোগা সাহেব এলে আমি জানিয়ে দেবো। আমিও অনাদিবাবুর নাম ঠিকানা রেখে দিয়ে চলে এলাম। আপনারা কেষ্টবাবুকে অনাদিবাবুর হত্যাকারী বলে সন্দেহ করেন। আমি ওনার তরফ থেকে তদন্ত করতে চাই। আপনাদের কারো কোনো আপত্তি আছে? না না, আমাদের আর কি আপত্তি থাকতে পারে? মনে হচ্ছে বলো তো? আমার মনে হচ্ছে উনি এখানে দাঁড়িয়ে বাজি পোড়ানো দেখছেন। উল্টো দিকে বাড়িটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, গুলিটা মনে হয় ওই বাড়ির দিক থেকে এসেছে, বুঝেছো? বুঝলাম, কিন্তু গুলিটা শরীরের মধ্যে নেই, বেরিয়ে গেল নাকি? কি এটা? এটা মনে হচ্ছে একটা আছে। দেখো তো তুমি ওদিকে কিছু দেখতে পাচ্ছ না? চাবি? খুলে ফেলো। দেখো তো কিসের একটা দাগ। হ্যাঁ, কালচে দাগটা কিসের বলো তো? দেখে রক্তের দাগ বলে মনে হয়, কিন্তু রক্তের দাগ নয়, একটা জুড়ু। ছেড়ে দাও, এখানে আর কিছু দেখার নেই, চলো এসো। মৃতদেহের কোমরে এই চাবিটা ছিল। বলতে পারবেন আপনারা এটা কিসের চাবি? অনাদিবাবুর ঘরে একটা লোহার আলমারি আছে, ওটা তারই চাবি। তবে আলমারিতে কি থাকে? টাকা কড়ি? কি করে জানবো? কাউকে আলমারি ছুঁতে দিত না।
কাছে গেলে কিরকম খ্যাক খ্যাক করতো? আগে না, টাকা কড়ি কিছুই থাকতো না ওখানে। টাকা কড়ি যা থাকার সবই ওই ব্যাংকে উনি রাখতেন। আচ্ছা প্রভাতবাবু, আপনারা যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন বাড়িতে কে কে ছিল? অনাদিবাবু ছিলেন, আর 8টা নাগাদ নিপেনবাবু বেরিয়ে যান। এ কি, নিপেনবাবু কোথায় গেলেন? ওর ঘরে গেছে বোধহয়। আচ্ছা প্রভাতবাবু, এবার আপনি আপনার নিজের কথা বলুন। আপনি তো মাকে সিনেমা হলে পৌঁছে দিয়েছিলেন, আপনি নিজে সিনেমা দেখেননি? না, আমি সিনেমা হলে টিকিট কেটে মাকে বসিয়ে দিয়ে দোকানে চলে গিয়েছিলাম। তারপর? তারপর 11:15 নাগাদ দোকান বন্ধ করে স্ট্রেট সিনেমা হলে চলে যাই, মাকে নিয়ে ফিরে আসি বাড়িতে। আচ্ছা, অনাদিবাবুর সঙ্গে আপনার সদ্ভাব ছিল? না, উনি আমাকে দত্তক নিয়েছিলেন। প্রথমে ব্যবহারটা ভালোই ছিল, তারপর ক্রমশ মন বদলে গেল, তাই তো? আচ্ছা প্রভাতবাবু, আমাকে একটা কথা বলুন তো, উনি হঠাৎ আপনাকে দত্তক নিতে গেলেন কেন? বলতে পারবো না। এমন কোনো ঘটনা ঘটেছিল কি যাতে এরকম? হয়তো ঘটে থাকলেও থাকতে পারে, তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমি জ্ঞানত কোনো দোষ করিনি। বেশ, ঠিক আছে, এখন আপনি আপনার ঘরে যেতে পারেন। নিপেনবাবু, আপনি এসে গেছেন, আমি আপনাকেই খুঁজছিলাম। চলুন একবার অনাদিবাবুর ঘরটা দেখব। হ্যাঁ চলুন। হ্যাঁ, এদিকে। হ্যাঁ হ্যাঁ। আসুন, এটাই ওনার ঘর। আচ্ছা নৃপেনবাবু, আগে এখানে এই যে এত বই দেখছি, অনাদিবাবুর কি বই পড়ার অভ্যেস ছিল? আগে সেরকম তো দেখিনি, তবে মাঝে মধ্যে পড়তেন। বাড়ির অন্য কেউ নিশ্চয়ই পড়তেন? আগে হ্যাঁ, ওই প্রভাতবাবু পড়তেন, আর মাঝে মধ্যে সময় পেলে আমিও পড়তাম। বেশ। আর এখানে দেখলাম যে বইয়ের রাকে কয়েকটা জায়গা ফাঁকা, সেখানে নিশ্চয়ই বই ছিল, সেগুলো কোথায় গেল? আগে তা তো জানি না, এ ঘরেও তো দেখছি না। প্রভাতবাবুকে জিজ্ঞেস করবো? না না, তার আর দরকার নেই, এমন কিছু প্রয়োজনীয় ব্যাপার নয়। আচ্ছা অনাদিবাবু বাড়ির বাইরে কোথায় বেশি যেতেন? আগে খুব একটা বেশি যেতেন না বাইরে, ওই গেলে হয় সলিসিটারের বাড়িতে, আর না হয় ওই ব্যাংকে। এর বাইরে ওনার আর বাইরে কোথাও যাতায়াত ছিলও না। মদের বোতল দেখছি, ওনার কি মদ খাওয়ার অভ্যেস ছিল নাকি? আগে মাতাল উনি ছিলেন না, তবে মাঝে মধ্যে খেতেন, ওই গন্ধ পেয়েছি কিনা মাঝে মধ্যে। আর সন্ধেবেলা কি বেড়াতে টেড়াতে যেতেন? আগে হ্যাঁ, তা ওই মাসে 2-3 বার উনি যেতেন। খুব ভালো। বুঝলে অজিত, হ্যাঁ বলো। অতীত যৌবনকে ধরে রাখার ওষুধ। মদ খেতেন, মাঝে মধ্যে বেড়াতে যেতেন, এখন বুঝতে পারছি উনি কি ধরনের মানুষ ছিলেন। আচ্ছা অনাদিবাবু কিসের ব্যবসা করতেন? আগে তা তো আমি জানি না, আসলে উনি তো নিজের ব্যাপারে কাউকে কিছু বলতেন না। যতটুকু জানি ওই যুদ্ধের আগে উনি কিছু জাপানি মাল কিনেছিলেন, ওই কটন মিলের কলকবজা আর কি, খুব সস্তায় কিনেছিলেন, আর তারপরে ওইটা সময় বুঝিয়ে একটু। বুঝতে পেরেছি,
ওই কালোবাজারির দরে বিক্রি করে দিতেন, তাই তো? কি দেখছো? অনাদিবাবুর একটা হ্যান্ড নোট, আর এখানে দেখছি এক ভদ্রলোক, কি নাম, দয়াল হরি মজুমদার, তার দস্তখত রয়েছে। আচ্ছা নিপেনবাবু, এই দয়াল হরি মজুমদার কে? আগে দয়াল হরি, ও হ্যাঁ মনে পড়েছে, দয়াল হরি বাবুর মেয়েকেই তো প্রভাতবাবু বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু ওই কথাবাবু তো দেখে অপছন্দ হয়, তিনি আর তাকে। তা অপছন্দ হয়েছিল কেন? মেয়েটি কি খুব কুৎসিত? আগে আমি তো দেখিনি। 5,000 টাকা ধার দেওয়ার মানেটা কি? আগে তা তো জানি না, তবে হয়তো উনি সেজন্যই ধার দিয়েছিলেন। যে সেই জন্যই মানে? ওই উনার মেয়ের সঙ্গে প্রভাতবাবুর বিয়ে দিতে চাননি, তাই। আচ্ছা হতে পারে, কিন্তু অনাদিবাবু কি তেজারতি মানে সুদের কারবার করতেন? আগে না, বাবুকে কখনো টাকা ধার দিতে আমি দেখিনি। আচ্ছা ওই দয়াল হরি মজুমদার সম্পর্কে কিছু জানেন? না, তবে উনার মেয়ে খুব ভালো গান গায়, অল্প কিছুদিনের মধ্যে ভালো নামও করেছে। পূর্ববঙ্গে বাড়ি ছিল, সম্প্রতি কলকাতায় এসছেন। অজিত, তুমি ওই দয়াল হরি বাবুর বাড়ির ঠিকানাটা একটু মনে রাখবে তো। 13/3 রামতনু লেন, শ্যামবাজার। ঠিক আছে, দাঁড়াও আমি আর ঘরের অন্য দিকটা দেখি। কিছু পয়সা কড়ি দেখছি, আর একটা ভারত ব্যাংকের চেকবুক। আচ্ছা নিপেন বাবু, হ্যাঁ। অনাদি বাবু ভারত ব্যাংক ছাড়া আর কোথায় টাকা রাখতেন? আগে তা তো আমি জানি না। সে কি, নতুন বাড়ি তৈরি হচ্ছে, কন্ট্রাক্টরকে টাকা দিতেন কিভাবে? আগে উনি ক্যাশে দিতেন। না আমি জানি, কারণ ওই খসড়াটা আমি তৈরি করে দিতাম তো, আর কন্ট্রাক্টরের কাছ থেকে সইগুলো করে নিয়ে আসতাম। যেদিনকে টাকা দেওয়ার হতো, বাবু 9টার সময় গিয়ে আবার 11টার সময় ফিরে আসতেন, তারপর ওই টাকা দিতেন আর আমি দিয়ে দিতাম কন্ট্রাক্টরদের। তার মানে উনি ব্যাংক থেকে টাকা তুলতে যেতেন? আগে আমার তো তাই মনে হয়। আচ্ছা নিপেন বাবু, ওই বাড়ি তৈরি বাবদ কন্ট্রাক্টরকে কত টাকা দিয়েছিলেন? তা প্রায় 30,000 টাকা মতো। রসিদগুলো ফাইলে আছে, আপনি যদি দেখতে চান তাহলে। না না, অত চুলচেরা হিসেবের দরকার নেই। আচ্ছা বাড়ির কাজ কত দূরে গিয়েছে? ওই তো দোতলার ঢালাইটা হয়ে গেছে, এই বাড়ি দোতলা ছাদের পাশেই, লাফ দিয়ে যাওয়া যায়। ছাদের দরজা কি রাত্রে খোলা থাকে? আগে তা আমি ঠিক বলতে পারবো না, তবে কর্তা রোজ রাতে শোয়ার সময় কিন্তু নিজে হাতে দরজা বন্ধ করে শোন। কালকে বন্ধ করেছিলেন? আগে ঠিক মনে করে উঠতে পারছি না। আচ্ছা আপনি তো ওনার সেক্রেটারি, কতদিন হলো কাজ করছেন? তা প্রায় 4 বছর। 4 বছর? বলতে পারবেন কারোর সঙ্গে ওনার শত্রুতা ছিল কিনা? আগে কার নাম করব, যার সঙ্গেই তার পরিচয় ছিল তার সঙ্গেই তার ঝগড়া হতো। আসলে স্বভাবটাই ছিল মানুষটার ঝগড়া করা। আপনার বাড়ি কোথায়? আগে বাড়ি? হ্যাঁ হ্যাঁ, দেশ কোন জেলায়? আগে 24 পরগনা, ডায়মন্ড হারবার লাইনে খেজুরঘাটা। খেজুরঘাটা? আচ্ছা ওই খেজুরঘাটার রমেশ মল্লিককে চেনেন? আগে হ্যাঁ, আমাদের পাড়াতেই তো থাকেন। হ্যাঁ, আচ্ছা যাক গে ওই কথা। আপনি বাড়ি থেকে কটায় বেরিয়েছিলেন? ওই 8টার পরে। আর ফিরলেন কটায়? তা প্রায় 1টা নাগাদ। ফিরে এসে দেখি ননিমালা দেবী আর প্রভাতবাবু দরজায় ঠেলাঠেলি করছেন। তা ওই 8টা থেকে 1টা অবধি এই এতটা সময় আপনি কোথায় ছিলেন? আগে আমি সিনেমা দেখতে গেছিলাম। আপনিও কি ওই জয়মা কালী সিনেমা দেখতে গিয়েছিলেন নাকি? আগে না, আমি এটা ইংরেজি ছবি দেখতে গেছিলাম। হ্যাঁ, তো অত রাত্রে আপনি সিনেমা দেখে ফিরলেন কি করে? হেঁটে। হেঁটে? ও ঠিক আছে, এখন এই ঘর থেকে যাওয়া যাক। এসো অজিত, আসো। হ্যাঁ চলুন। চলুন, আপনারা এখান থেকে চলে যান। এ সম্পত্তির ওপর আপনাদের তো দখল কায়েম হবে না। কি অধিকার আছে এই সম্পত্তির ওপর আপনার? পরে কিন্তু আমাকে। আচ্ছা আপনারা? আপনি কি? আমি এনাদের পারিবারিক বন্ধু, আমার নাম ব্যোমকেশ বক্সী। ও ডিটেকটিভ সত্যান্বেষী। সত্যান্বেষী। যাকে শুনুন, বলুন। আমরা শুনেছি যে অনাদি হালদার মহাশয় মারা গিয়েছেন।
এই যে এদের দেখছেন, এ নিতাই হালদার আর নিমাই হালদার অনাদিবাবুর ভাইয়ের ছেলে, এবং ওরাই এই সম্পত্তির বৈধ উত্তরাধিকারী। সুতরাং এনাদের এখান থেকে এক্ষুনি চলে যেতে বলুন। এক্ষুনি চলে যেতে হবে? হ্যাঁ। তা আপনার পরিচয়টা তো আমি জানতে পারলাম না। আমি ওনাদের উকিল কামিনী কাঞ্চন মুস্তাফি। তা আপনি যখন উকিল, আপনার জানা উচিত যে অনাদিবাবুর এই ভাইপোরা তার উত্তরাধিকারী নন। কেন? তার কারণ উনি দত্তক নিয়েছিলেন। দত্তক নিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, তা দত্তক তো মুখের কথায় নেওয়া যায় না। তার ধরুন দলিল রেজিস্ট্রি করতে হয়, আরো কত কি করতে হয়। উনি তো সেসব কিছু করেননি। সুতরাং এনাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে বলুন। বটে, আপনি ভাবছেন যে হুমকি দিয়ে সম্পত্তির দখল নেবেন, কিন্তু মোস্তাফি বাবু, দখল নেওয়াটা অত সহজ কাজ নয়। এই দত্তক নেওয়াটা যে আইনসিদ্ধ হয়নি সেটা আপনাকে আদালতে প্রমাণ করতে হবে। তার জন্য সাকসেশন সার্টিফিকেট নিতে হবে, তারপরে আপনি সম্পত্তির দখল পাবেন। কিন্তু ওনারা যদি এক্ষুনি এখান থেকে না যান, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ ডাকবার কোনো দরকার নেই, ওনারা এখনই এলেন বলে। অনাদিবাবু যে মারা গেছেন সেটা এত তাড়াতাড়ি আপনারা জানলেন কি করে? এখনো তো 2 ঘন্টাই হয়নি। 2 ঘন্টা? কাকা মারা গেছে রাত্রি 11টার সময়। সেটা আপনি জানলেন কি করে? আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? হাতে কি রিভলভার ছিল? এই তোমরা চুপ করো তো, যা বলার আমিই বলবো। তা আপনারা তাহলে এখানকার দখল ছাড়বেন না তো? ঠিক আছে, আদালতেই দেখা হবে। আপনি কি চললেন নাকি মুস্তাফি বাবু? মানে আমি বলছিলাম আর একটু থেকে গেলে হতো না? এক্ষুনি তো পুলিশ এসে পড়বে, এসে এনাদের বয়ান নিতে চাইবেন। রাত্রি 11টার সময় এনারা কোথায় ছিলেন? এই চলো তোমরা। ব্যোমকেশবাবু, উকিলবাবু যা বলে গেলেন তা কি সত্যি? প্রভাত কি অনাদিবাবুর দত্তক পুত্র নয়? সেটা তো আমারও প্রশ্ন, ননিবালা দেবী। কি প্রভাত বাবু? ব্যোমকেশবাবু, আমি আইনত জানি না, তবে কলকাতায় আসার পর অনাদিবাবু আমাকে নিয়ে সলিসিটারের অফিসে গিয়েছিল। আমি জানতাম যে দত্তক নিতে গেলে দলিল রেজিস্ট্রি করতে হয়, কিন্তু সেটা করা হয়নি। তার মানে আপনি এটা আগে থেকেই জানতেন যে আপনি অনাদিবাবুর উত্তরাধিকারী নন? হ্যাঁ, আমি জানতাম। ভেবেছিলাম মৃত্যুর আগে উনি দলিল রেজিস্ট্রি করে আমাকে দত্তকভুক্ত করে যাবেন। তাহলে প্রভাত কি কিছুই পাবে না? সবই কি ওই নিমাই নিতাই নিয়ে যাবে? মা, কেন তুমি এই সমস্ত কথা বলছো? আমার দোকান তো আছেই, আমাদের দুজনের ঠিক চলে যাবে। অজিত, বলছিলাম যে পুলিশ তো এখনো এলো না, আমাদের বোধহয় এখন যাওয়া উচিত। পুলিশ এসে আপনাদের জিজ্ঞাসাবাদ করলে যথাযথ উত্তর দেবেন, কেউ বেশি কিছু বলতে যাবেন না। আর এই চাবিটা আমি যথাস্থানে রেখে যাচ্ছি, হয়তো ওনাদের প্রয়োজন হতে পারে। চলো অজিত। হ্যাঁ। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? অজিত, তুমি এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও। আমি একবার এই বাড়ির পাশের গলিটা দেখবো, তারপর রাস্তার উল্টো দিকে যে শ্রীকান্ত পান্থনিবাস বলে হোটেলটা আছে ওখানে একবার ঢু মারবো, তারপর বাড়ি যাবো। গলির মধ্যে তুমি এখন কি খুঁজবে? সেটা তোমাকে পরে বলবো। আচ্ছা, তোমার কাছে এখন কিছু টাকা আছে? হ্যাঁ, সে তো আছে। কেন? তুমি ফেরার সময় একটু বাজার করে নিয়ে যেও তো। আমি আসি, বুঝলে? ঠিক আছে।
অজিত, অজিত, ডাকছিলে? হ্যাঁ এসো, বসো। বলো। এই দুটো চিঠি তুমি একটু কালকে সকালে পোস্ট করে দেবে তো। রমেশ পোদ্দার, নিতাই হালদার। হ্যাঁ, দুটো চিঠি, একটা হচ্ছে রমেশকে লিখলাম, আমার পুরনো বন্ধু, বুঝলে, তার কাছে জানতে চাইলাম ওই নিপেন সম্পর্কে। আর এই নিতাই আর নিমাইকে লিখলাম ওই শ্রীকান্ত পান্থনিবাসের যে তেতলা ঘরের ঘটনাটা আমি জানতে পেরেছি, সেটা যদি মানে ওনারা যদি আমার সঙ্গে এসে দেখা না করেন তাহলে পুলিশকে আমি সব কিছু জানাব। আচ্ছা, এই কেসটা সম্পর্কে তোমার অভিমত কি বলো তো আমাকে? কেসটা খুবই জটিল এবং রহস্যজনক। আমি সংক্ষেপে তোমাকে কিছুটা বলার চেষ্টা করছি। এই যে নিমাই আর নিতাই, এরা স্পষ্টতই বুঝতে পেরেছিল যে যদি কাকা দত্তক নেয় তাহলে আমরা সম্পত্তি পাব না, তাই কাকাকে খুন করার পেছনে এদের যথেষ্ট মোটিভ ছিল। এদিকে ঘটনাটা ঘটেছিল এমন, আমি ওই শ্রীকান্ত পান্থনিবাস হোটেলে তেতলার ঘরে একটা গুলি কুড়িয়ে পাই। গুলিটা এলো কোত্থেকে ভেবে দেখো, অনাদিবাবু যেখানে দাঁড়িয়েছিলেন বাজি পড়ানো দেখছিলেন, তার পেছনের দিকে একটা দরজা ছিল। যদি দরজার দিক থেকে কেউ গুলি করে থাকে তাহলে গুলিটা শরীর ফুঁড়ে সোজা সেই তিনতলার কাঁচ ভেঙে দেয়ালে গিয়ে আটকে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গুলিটা করেছিল কে? এরপরে আসছেন কেষ্টবাবু। আপাত দৃষ্টিতে কেষ্টবাবুর কোনো মোটিভ না দেখতে পাওয়া গেলেও লোকটা অসম্ভব ধূর্ত এবং পাজি, অতএব সন্দেহের তালিকা থেকে তাকে বাদ দেওয়া যায় না। এরপরে আসছেন ননিবালা দেবী। হ্যাঁ, কিন্তু ব্যোমকেশ, ননিবালা তো সেদিনকে জয় মা কালী দেখতে গিয়েছিলেন। হ্যাঁ গিয়েছিলেন, কিন্তু তিনি যে পুরো সিনেমাটাই দেখেছিলেন তার তো কোনো সাক্ষী নেই। এমনও তো হতে পারে যে তিনি সিনেমাটা দেখতে দেখতে উঠে এসেছিলেন, তারপরে ধীরে সুস্থে কাজকর্ম সেরে আবার গিয়ে সিনেমা দেখতে বসে গেছেন। এরপরে হচ্ছে প্রভাত। যদিও প্রভাত জানতো যে সে অনাদিবাবুর দত্তক পুত্র নয়, তবে একটা কথা ভেবে দেখো অজিত, যে মেয়েটিকে প্রভাত বিয়ে করতে চেয়েছিল অনাদিবাবু সেই সম্বন্ধটা ভেঙে দেয়। এটাও কিন্তু খুব একটা ছোট মোটিভ নয়। না না, এই সামান্য কারণে প্রভাত খুন করে ফেলবে? দেখো অজিত, প্রেমে সব কিছুই হতে পারে। কে? ভেতরে আসুন। অসময় এসে পড়লাম না তো? না না, ঠিক সময় এসেছেন। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, সবাইকে হুমকি দিল, তারপর লাশ তুলে নিয়ে চলে গেল। বেশ। আচ্ছা, আপনি বলছিলেন যে অনাদিবাবুর জীবনের কি একটা গুরুতর গুপ্ত কথা আপনি জানেন, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। দেখুন ব্যোমকেশবাবু, অনাদি আমার ছেলেবেলাকার বন্ধু। 17-18 বছর বয়সে অনাদি ওর বাবাকে খুন করে উধাও হয়ে যায়। আত্মীয় স্বজনরা কেলেঙ্কারির ভয়ে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেয়। তারপর বহুদিন বাদে আমার সঙ্গে দেখা হয়। তখন আমরা এক মারবাড়ির গদিতে লুট করতে গেলাম। অনাদি মারবাড়িকে খুন করে লুটের টাকা নিয়ে ফেরারি হয়ে গেল। আমি লুটের বকরা কিন্তু কিছুই পেলাম না। এরপর 20 বছর বাদে ফের অনাদির সন্ধান পেলাম। তখন ওর হাতে পয়সা হয়েছে, দুধে ভাতে আছে। তা আমি একদিন ওর বাড়িতে গিয়ে দেখা করলাম, এই বাড়িতেই। বললাম, আমাকে এবার থেকে দুধে ভাতে রাখতে হবে, নইলে মারোয়াড়িকে কে খুন করেছে সেটা কিন্তু পুলিশ জানতে পারে। তার মানে তারপর থেকে আপনি অনাদিবাবুর সঙ্গে রয়ে গেলেন, তাই তো? হ্যাঁ, তারপর থেকেই আমি এখানে রয়ে গেছি বলতে পারেন। আচ্ছা, আমি এই খবরটাই দিতে এসেছিলাম। আমার আবার জানেন তো আপনারা, মৌতাতের সময় হয়ে যাচ্ছে আর কি। তাহলে আমি আজকে আসি। হ্যাঁ আসুন। আচ্ছা, নমস্কার। নমস্কার।
পঙ্কেশ, প্রভাত মনে হচ্ছে না? হ্যাঁ, অনাদি হালদার সম্বন্ধ ভেঙে দিয়েছে, কিন্তু এখন সে নেই, তাই হয়তো আবার প্রভাত এসেছিল। তবে আমার মনে হচ্ছে কিছু সুবিধা করতে পারেনি। এসো। হ্যাঁ চলো। জয়হরি বাবু, কি চাই? অনাদি হালদার মারা গেছে, শুনেছেন বোধহয়? তার সম্পর্কে কিছু জানতে এসেছি। অনাদি হালদার মারা গেছে? তার আমি কি জানি? আমি জানি না। আপনি জানেন না? না। কিন্তু তার আলমারিতে আপনার হ্যান্ড নোট পাওয়া গেছে, আপনি 5,000 টাকা ধার নিয়েছেন। আমি ধার নিয়েছি? হ্যাঁ, কে বলেছে আমি ধার নিয়েছি? মিছে কথা। হ্যান্ড নোটে আপনার সই আছে, আমি নিজে চোখে দেখেছি। আরে মশাই, আমি এই কারুর কাছ থেকে একটা পয়সা ধারি না। আমার সই জাল হয়েছে, জাল। সাংঘাতিক অভদ্র লোকটা। আসলে অনাদি হালদার মারা গেছে জেনে উনি ওই 5,000 টাকা হজম করতে চাইছেন। সম্ভবত যে সইটা করেছেন সেটাও ঠিক করেননি, যাতে আদালতে অস্বীকার করতে পারে। কিন্তু কিন্তু কি? কিন্তু আমি ভাবছি যে অনাদি হালদার ওকে 5,000 টাকা ধার দিল কেন? এমনও তো হতে পারে যে অনাদি হালদারের সুদের ব্যবসা ছিল, তাই বলে বিনা জামিনে 5,000 টাকা ধার দিয়ে দেবে? অনাদি হালদার এতটাই কাঁচা লোক? বানরের সঙ্গীত গায়, শিলা জলে ভেসে যায়, দেখিলেও না হয় প্রত্যয়। তবে কি হতে পারে বলো তো? অনেক কিছুই হতে পারে, তবে আমার কি সন্দেহ হয় জানো? কি? না, পরে বলবো, এখন চলো। চলো। আরে পঙ্কেশ বাবু যে, আসুন আসুন আসুন। হ্যাঁ, আপনার কাছে একটা সামান্য কাজে এসেছি। দাঁড়ান, এই চাবিটা চিনতে পারেন কিনা দেখুন তো। না, কোথাকার চাবি? এটা দিন, ওকে দিন। এটা ওই আপনাদের পাশের গলি থেকে আমি কুড়িয়ে পেয়েছি। কি জানি, আমি তো বুঝতে পারছি না। এটা একদম নতুন চাবি, হয়তো কারোর পকেট থেকে পড়ে গিয়ে থাকবে। তাও হতে পারে। আচ্ছা, ও হ্যাঁ, কেষ্টবাবু কি আছেন? মানে আপনারা রেখে দিয়েছেন? কোথায় আর যাবে? ঘাড় ধাক্কা দিয়ে তো আর বার করে দিতে পারি না। তা তো বটেই। আচ্ছা, নৃপেন বাবু কি চলে গেছেন? না, উনি এখনো যাননি। আসলে চাকরির খোঁজ করছেন, 2 মাসের মায়না বাকি আছে, গরিব মানুষ। তাছাড়া দোকানে একজন থাকলে ভালোই হয়, তা আমি ভাবছি ওনাকে রেখেই দেবো। ভালোই। ওই যে কি নাম, নিমাই আর নিতাই, ওরা কি এসেছিল? পুলিশ কি আলমারি সিল করে দিয়ে গেছে? তারাও আসেনি, পুলিশও আর আসেনি। তবে অনাদিবাবুর কোমরে যে চাবিটা ছিল তা সেটা নিয়ে গেছে। আলমারি খোলার ওই একটাই চাবি ছিল। তা হবে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, ওই অনাদিবাবু এক ভদ্রলোককে, দয়ালহরি মজুমদার নামে এক ভদ্রলোককে 5,000 টাকা ধার দিয়েছিলেন, আপনি জানেন? 5,000 টাকা? আপনি ঠিক জানেন মুকেশবাবু? হ্যাঁ, আমি তো অনাদিবাবুর আলমারিতে একটা হ্যান্ড নোট পেয়েছি, তাতে ওই মজুমদার বাবুর সই আছে। আমি ঠিক জানি না, মানে শুনিনি। কি হলো? এ কি, আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। না না, ঠিক আছে, আপনি নিয়ে একদম চিন্তা করবেন না। সর্দি? আরে না না, চিন্তা করবো না কি, বুকে সর্দি জমে যাবে। আপনি এক কাজ করুন, দোকানটা বন্ধ করে দিন, ডাক্তারখানায় চলুন। ডাক্তার? মুকেশবাবু, আর ঝুট ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই, আপনি ঠিক হয়ে যাবে। কি ঝুট ঝামেলা? আমার কথাটা শুনুন না, এই কাছেই একজন ডাক্তার আমার চেনা আছে, চলুন আমার সঙ্গে। হ্যাঁ,
কিন্তু আবার কিন্তু রোগকে এভাবে অবহেলা করবেন না। আপনি দোকান বন্ধ করে দিন। অজিত, তুমি এখান থেকে বাড়ি যাও, আমি প্রভাতবাবুকে ডাক্তার দেখিয়ে এখানে পৌঁছে দিই, তারপর যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, আসুন আসুন আসুন। অজিত, বলো। কামিনী বাবু মানে উকিল বাবু ফোন করেছিলেন। তাই নাকি? হ্যাঁ। তো সে কি বললেন? ওই তো উনি স্বীকার করলেন যে নিমাই আর নিতাই নিয়মিত ওই শ্রীকান্ত হোটেলে যেত, আর শুধু যেত না, বাইনোকুলার দিয়ে চোখ রাখতো জানো। আর ওই কালী পুজোর দিন রাতের বেলা তারা অনাদি হালদারকে খুন করেনি ঠিকই, কিন্তু খুন হতে দেখেছিল। সে কি খুনিকে দেখেছে? না, আসলে ঘটনাটা ঘটেছিল অনাদি হালদার ব্যালকনিতে দাঁড়িয়ে ওই বাজি পোড়ানো দেখছিল। এমন সময় পেছন থেকে কেউ একটা ডাকে, তিনি ঘুরে যান, আর ঠিক তখনই ওই নিমাইয়ের কানের পাশ দিয়ে একটা গুলি বেরিয়ে যায়। তারপর অনাদি হালদার পড়ে যায়। খুব অন্ধকার থাকায় নিমাই বুঝতে পারেনি যে গুলিটা কে করেছিল। হ্যাঁ। আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হয় ওরা যা বলছে সব সত্যি? সেটা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কে? ভেতরে আসুন। আরে বিকাশ, বসো বসো বসো। তারপর কি খবর? খবর ভালো নয় স্যার, চাকরিটা চলে গেল, তাই এখন ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে। সে কি, চাকরি চলে গেল কোন অপরাধে? অপরাধ করলে তো ফাঁসি হতো স্যার, অপরাধ করিনি বলেই তো চাকরিটা গেল। তা তুমি এখন কি করছো? একটু কাজের খোঁজ করছি আর কি। তো আপনার কাছে সেই জন্যই আসা, যদি কোনো কাজের খবর থাকে। আমার কাছে, ও হ্যাঁ হ্যাঁ, একটা কাজ আছে বটে, আর তোমার মতো চৌকস ছেলেই আমার দরকার। একজনের হাঁড়ির খবর নিতে হবে। নাম? শিউলি মজুমদার, চেনো? শিউলি মজুমদার গান গায়? বাবার নাম দয়ালহরি মজুমদার, ঠিকানা 13/3 রামতনু লেন, শ্যামবাজার। এদের বাড়ির সব খবর তোমায় জোগাড় করতে হবে। কবে খবর চান স্যার? দেখো বিকাশ, একদিনে তো আর হবে না, আস্তে আস্তে একটু একটু করে খবর সংগ্রহ করতে হবে। বর্তমানের খবর, অতীতের খবর, কারা কারা আসে, কি কি কথাবার্তা হয়, সব। আর হ্যাঁ, দুটো নাম তুমি মাথায় রাখবে, একটা হচ্ছে অনাদি হালদার আর দ্বিতীয়টা হচ্ছে প্রভাত। যখনই কোনো না কোনো খবর পাবে আমায় জানাবে। আজ তাহলে উঠি? উঠবে? একটু দাঁড়াও। এটা রাখো রাখো, কাজ হয়ে গেলে আরো পাবে। স্যার, পেটে ভাত না থাকলে বোধহয় মুখ দেখলেই বোঝা যায় না। আপনি আপনি ঠিকই বুঝেছেন। অনেক ধন্যবাদ স্যার। আজ আমি আসি স্যার। বাবু, হ্যাঁ বাটু, চাঁদার টাকাটা নিতে এলাম। হ্যাঁ হ্যাঁ, আমি টাকাটা বের করেই রেখেছি, দাও। আচ্ছা, তোমার কাছে 100 টাকার খুচরো হবে? হ্যাঁ হবে। আচ্ছা, আচ্ছা, তুমি তো অনেক খবরাখবর রাখো। এই যে অনাদি হালদার খুন হয়েছে, কে খুন করেছে আন্দাজ করতে পারো? অনাদি হালদার? দেখুন, কলকাতা শহরে লাখ লাখ লোক বাস করে, কে মেরেছে কি করে আন্দাজ করি বলুন তো? তবে এ কথা বলতে পারি, উনি চুলকে ঘা করেছেন। উনি যদি আমার চাঁদার টাকাটা বন্ধ না করতেন, তাহলে এরকম বেঘরে প্রাণটা দিতে হতো না। আমি রক্ষা করতাম,
বটেই তো, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করলে কি চলে? সত্যি অনাদি হালদার এটা খুবই দুর্বুদ্ধিতার পরিচয় দিয়েছিল। যাকে তোমরা কি রাইফেল ভাড়া দাও? হ্যাঁ দিই। কি শর্তে ভাড়া দাও? একদিনের ভাড়া 100 টাকা, একটা রাইফেল, 2টো টোটা দিই। ভাড়া নেওয়ার সময় 1000 টাকা জমা রাখতে হয়। রাইফেল ফেরত দিলে ভাড়ার টাকা কেটে রাইফেল ফেরত দিই। কেন, আপনার চাই নাকি? না না, এই মুহূর্তে চাই না, শুধু দরটা আমি একটু জেনে রাখলাম আর কি। ও হ্যাঁ, আর একটা কথা, অনাদি হালদার যে রাত্রে খুন হয়েছিল সেই রাত্রে কি তুমি রাইফেল কাউকে ভাড়া দিয়েছিলে? সে কথা বলতে পারবো না। দেখুন, আমাদের ব্যবসায় একজন খদ্দেরের কথা আরেকজন খদ্দেরকে বলা বেইমানি হয়। আমাদের ব্যবসায় চলে না। আমি বলতে পারবো না, আমি চলি। কিছু বুঝলে? নমস্কার স্যার। হ্যাঁ বিকাশ। কিছু নতুন খবর আছে স্যার। তাই নাকি? বলো শুনি। আমি তো দয়াল হরিবাবুর ছেলেকে পড়াবার কাজ নিয়ে ঢুকেছিলাম। বেশ, তা ওই ছেলেটির বয়স কত? বয়স কত হবে? 8-9 বছর হবে। কিন্তু এইরকম একটা এঁচড়ে পাকা মিটমিটে শয়তান আমি দুটো দেখিনি। আরে বাবা, কোথায় কে কি করছে, কি ঘটছে সব খবর রাখবে তো। যাকে যাক, কাজের কথা বলি। পাখি উড়েছে। সে কি? সেটাই তো বলতে এলাম। তা গোড়া থেকে বলবো নাকি শেষের দিকটা? অবশ্যই গোড়া থেকে বলবে। মাসখানেক আগে পড়াতে গিয়ে জানতে পারলাম যে দয়াল হরিবাবুর নামে নাকি কে 5000 টাকার মামলা ঠুকে দিয়েছে। তো পুরোর ভাবগতিক দেখে যা বুঝলাম, তাতে সে টাকা না দিয়ে পালাবার তালে ছিল। তো কিছুদিন পর প্রভাত এসে উপস্থিত। তারপর প্রথমে তো বুড়ো তাকে ঢুকতেই দিচ্ছিল। তারপর ঘরে নিয়ে গিয়ে বসালো, দরজা বন্ধ করে কিছু কথাবার্তাও হলো। তো আমি জানলায় কান দিয়ে সব শুনলাম। প্রভাত বলছে। কি বলছে? বলছে যে দেখুন, আমি আপনাকে 5000 টাকা দেব। সে দোকান বন্ধক রেখেই হোক, যেভাবেই হোক, আমি 5000 টাকা আপনাকে দিচ্ছি। আপনি হ্যান্ড নোটের টাকাটা ফেরত দিন। অনাদিবাবুর সম্পত্তির মালিক এখন নিমাই নিতাই। টাকা ফেরত না পেলে ওরা কিন্তু আপনাকে ছাড়বে না। তারপর বুড়ো প্রভাতের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হল। এদিকে শিউলির সঙ্গে জগদানন্দ তবলছির ভেতরে ভেতরে কি একটি জানি ছিল। তো ঠিক আছে, সে যাই হোক, জগদানন্দ অধিকারীর আবার মেয়ের দালালির ব্যবসা আছে, মানে আমি যতদূর জানলাম। তো যাই হোক, কিছুদিন পর প্রভাত এসে 5000 টাকা দিয়ে গেল। হ্যাঁ, তো তারপর কি হলো আমি জানি না। পড়াতে গিয়ে শুনলাম যে জগদানন্দ শিউলিকে নিয়ে নাকি উধাও। তা আমার মনে হয় স্যার, বুড়োই কিন্তু এই সব কিছু নাটের গুরু। তার মানে তোমার ধারণা যে ওই বুড়োর এইসব ব্যাপারে সায় ছিল? আমার তো তাই মনে হচ্ছে। কারণ অনেকদিন পরে প্রভাত ফিরে এলো, এসে তো প্রচণ্ড চেঁচামেচি করলো। তো বুড়ো হাত উল্টে বলল যে টাকা নাকি জগদানন্দ আর শিউলি নিয়ে পালিয়ে গেছে। তো কিছুক্ষণ পর প্রভাত আর কি করে, চেঁচামেচি করে চলে গেল। তো তারপর তো কালকে সকালে পড়াতে গিয়ে দেখি বাড়ির দরজা জানলা সব খোলা, মানুষজন কেউ নেই। শোনো বিকাশ, তোমাকে আর একটা কাজ করতে হবে। ওই প্রভাতের দোকানের উপর তোমাকে একটু নজর রাখতে হবে। ঠিক আছে স্যার, আমি তাহলে আজ আসি। এসো। আরে এসো প্রভাত, এসো। তোমার শরীরের অবস্থা কেমন? ওই আছে একরকম। আচ্ছা, আপনারা কেষ্টবাবুর ঘটনাটা শুনেছেন তো? না, কেন, কি হয়েছে? সে কি, পাড়ায় কিছু শোনেননি? আরে গতকাল রাতে তো কেউ পেছন থেকে ছুরি মেরেছে। সে কি, তাই নাকি? আসলে কি হয়েছে জানেন, মানে
আমরা গতকাল একটা নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম আর কি, আজকে সকালে ফিরেছি, তাই কিছুই জানি না। তা আপনাকে পুলিশ জেরা করেনি? না, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি ব্যোমকেশবাবু। কেষ্টবাবু কদিন হয়েছে আমাদের ওখান থেকে চলে গিয়েছে। আসলে হয়েছেটা কি, প্রায়ই মানে দিনরাতই বলতে পারেন মার সঙ্গে একটা খিটিমিটি ঝগড়া হতো, তা উনি একদিন চলে গেলেন। দয়াল হরি বাবুর নামে নিমাই আর নিতাই শুনেছি 5,000 টাকার হ্যান্ড নোটের উপর মামলা করেছে, জানেন নিশ্চয়ই? জানি। আসলে কি জানেন তো ব্যোমকেশবাবু, মানুষের এই অমনসত্বগুলো দেখতে দেখতে মনটা আমার কেমন বিষিয়ে গেছে। ছাড়ুন এই সমস্ত কথা, যে কথা জানাতে আপনার কাছে এসেছি আমি আর এখানে থাকছি না। সে কি, কোথায় যাবে? সেটা এখন অবধি কিছু ঠিক করিনি, তবে এখানেই যাই না কেন দুবেলা দুমুঠো জোগাড় হয়ে যাবে। তো কলকাতায় আর নয়। আপনার বইয়ের দোকানের কি হবে? বিক্রি করে দেবো। অজিতবাবু? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার কাছে এমন কোনো লোক কি আছে যিনি আমার বইয়ের দোকানটা কিনতে পারেন? হ্যাঁ, সে হয়তো আছে, কিন্তু আমাকে ভাববার একটু সময় দিতে হবে। আচ্ছা অজিত, আমরাই তো দোকানটা কিনে নিতে পারি। আমরা? হ্যাঁ, দেখো তুমি লেখক, ভালোভাবে চালাতেও পারবে, আর আপনার দোকানটা পেলে তো আমাদের খুবই ভালো হয়। এ তো অতি উত্তম কথা, আমার কোনো অসুবিধা নেই। দেখুন, আপনারা যদি দোকানটা কেনেন তাহলে তো আমার আর কোনো দুঃখই থাকবে না। তাহলে না না, আপনার ওই দোকানে কত টাকার বই আছে? দেখুন ব্যোমকেশবাবু, হিসেব না করে তো আমি ঠিক বলতে পারবো না আপনাকে। তাও কম করে 1,000 টাকার বই তো হবেই। 1,000? হ্যাঁ বেশ, তাহলে ওই কথাই রইল। আমরা কালকে সকালে গিয়ে আপনার ওই হিসেবপত্রটা একটু দেখে নেবো, আর ওই স্টক লিস্ট একটু মিলিয়ে নেব। আর একটা কথা। হ্যাঁ বলুন। আমরা কিন্তু দোকানটা দখল নেব 15ই অগাস্ট। মানে আমাদের খুব ইচ্ছে যে ওই দিন থেকে আমরা ব্যবসাটা শুরু করব। এ তো অতি উত্তম কথা। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, কারণ হিসাবপত্রগুলো সব ঠিক করে রাখতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। ও আর একটা কথা, আমি বলছিলাম যে ওই নৃপেনবাবু কি এখনো আছেন? হ্যাঁ আছেন, তবে আমি ওনাকে বলে দিয়েছি যে আমি দোকানটা ছেড়ে দিচ্ছি। তা উনি হয়তো চাকরির খোঁজ করছেন, পেলে হয়তো চলে যাবেন। তা আপনারা ওনাকে রাখবেন? হ্যাঁ রাখতেও পারি। আপনি এক কাজ করবেন তো, আপনি একবার পাঠিয়ে দেবেন ওনাকে। নিশ্চয়ই, আমি দোকানে যাই, পাঠিয়ে দেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। হঠাৎ নৃপেনবাবুকে পাঠাতে বললে কেন? দেখো, রমেশ যে চিঠিটা দিয়েছে সেই চিঠিটা দিয়ে আমি ওকে ভয় দেখাবো। বলবো যে তুমি যে ছিঁচকে চোর সেটা আমি ধরে ফেলেছি। তুমি ওই নকল চাবি তৈরি করে সেটা দিয়ে ওই অনাদিবাবুর আলমারি থেকে টাকা চুরি করার মতলবে ছিলে, আর নকল চাবি তৈরি করাটা তোমার একটা গুণ। হ্যাঁ, কিন্তু তাতে তোমার লাভ কি? আছে অজিত, আছে। আমারও একটা নকল চাবির দরকার। আমি ওকে বলবো যদি তুমি চাবিটা আমাকে বানিয়ে দাও তাহলে আমি পুলিশের কানে কোনো কথা তুলব না। কি বুঝতে পারলে? যাই হোক, ওসব কথা পরে হবে। এখন তৈরি হয়ে নাও, আমরা একটু বেরোবো। চলো। আরে বিকাশ জি, কি খবর? সেরকম কোনো খবর নেই। প্রভাতবাবু 9:30টার সময় দোকান বন্ধ করে চলে গেছেন। ও, তা যাওয়ার সময় ওনার হাতে কিছু ছিল না? আর উনি চলে যাওয়ার পর অন্য কেউ এসেছিল? না। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে এসো। এসো। বিকাশ, আমরা দুজন ভেতরে যাচ্ছি, তুমি বাইরে থেকে তালাটা লাগিয়ে দেবে।
ঠিক আছে। ঠিক আছে? আর কতক্ষণ এখানে অপেক্ষা করতে হবে কিছুই বলা যাচ্ছে না। আচ্ছা। আর শোনো, তুমি যেরকম আছো সেরকমই থাকবে। যদি বাইরে থেকে কেউ তালা খুলে ঢোকার চেষ্টা করে, তোমার বাধা দেওয়ার দরকার নেই। ঠিক আছে। এসো আছে। কিন্তু এটা তো অন্ধকার। আচ্ছা ব্যোমকেশ, আমি আস্তে। কি হলো? এটা কি তোমার বাড়ি নাকি? আস্তে কথা বলো। ও আচ্ছা, আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না যে রাত দুপুরে প্রভাতবাবুর দোকানে আমরা কি করছি। গুড় 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 গুড়িয়ে জামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা। একে গরমে প্রাণটা আমার আনচান করছে, তার মধ্যে গুড় 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 ভালো লাগে না। আস্তে আস্তে। কি হলো? মনে হচ্ছে কেউ একটা তালা খুলে আসছে। তাড়াতাড়ি এসো, লুকিয়ে পড়ি। এসো এসো এসো। হ্যাঁ। এবার থলিটা আমাকে দিন। ব্যোমকেশ বাবু, আজি, আজি তালোটা জ্বালো। হ্যাঁ হ্যাঁ। আপনারা এখানে করতে গেলেন? আপনাকে থলিটা দিতে বলেছি, দেবেন? দেন দেন। বাহ, অজিত ধরো। হ্যাঁ। এর মধ্যে বহু মূল্যবান বই আছে, বুঝলে? আপনি আমাদের সঙ্গে চলুন। কোথায় যেতে হবে? থানায়? আপাতত আমার বাড়িতে। আগে বইগুলোর ব্যবস্থা করতে হবে, তারপরে অন্য কিছু ভাবা যাবে। আসুন অজিত, চলো চলো। হ্যাঁ চলো আসুন, দেরি করবেন না, আসুন। আচ্ছা প্রভাতবাবু, এসব বইগুলোতে মোট কত টাকা আছে? প্রায় 2 লাখ টাকার মতো। তার মধ্যে কিছুটা আমি খরচ করেছি। তার মানে দয়াল হরি মজুমদারকে আপনি যে টাকা দিয়েছিলেন সেটা ছাড়াও কিছু খরচ করেছেন? হ্যাঁ করেছি, 14-15 হাজার টাকার মতো। তার মানে পাটনায় আপনি অনাদিবাবুর হিসেবের খাতা বাঁধেন, বইয়ের পাতায় পাতায় 100 টাকার নোট রেখেছিলেন, আর অনাদিবাবু সেগুলোকে খুব যত্ন সহকারে নিজের আলমারিতে রামায়ণ মহাভারতের সঙ্গে সাজিয়ে রেখে দিয়েছিলেন। ইনকাম ট্যাক্সকে ফাঁকি দেওয়ার জন্য খুব ভালোই ফন্দি করেছিলেন উনি। আচ্ছা প্রভাতবাবু, আপনি কি এইসব বইগুলোর জন্যেই অনাদি হালদারকে খুন করেছেন? না ব্যোমকেশবাবু। তাহলে শিউলির সঙ্গে আপনার সম্পর্ক ভেঙে দিয়ে উনি নিজে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন বলে? হ্যাঁ, এই কথাটা ঠিক। শিউলির বাবাকে অনাদি হালদার 5,000 টাকা দিয়ে রাজি করিয়েছিল। তাহলে আমি ঠিকই আন্দাজ করেছিলাম। তাহলে আপনি কেষ্ট দাসকে খুন করলেন কেন? সে কি? বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, আমি এ ব্যাপারে কিছু জানি না। তার মানে আপনি কেষ্ট দাসকে খুন করেননি? না ব্যোমকেশবাবু, বিশ্বাস করুন, কেষ্ট দাস আমাকে ব্ল্যাকমেল করে 10,000 টাকা মতো নিয়েছিল। তার মৃত্যুতে আমি খুশি হয়েছিলাম, কথাটা ঠিক,
কিন্তু বিশ্বাস করুন আমি ওনাকে খুন করিনি। আশ্চর্য, তাহলে কেষ্ট দাসকে খুন করলো কে? জানি না, বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, আমি কিচ্ছু জানি না। তবে 10-12 দিন আগে বাটুল আমার কাছে এসেছিল, অনেক কথা জিজ্ঞেস করলো আমাকে কেষ্টদাস সম্পর্কে। কেষ্টদাস কে, অনাদিবাবু যে হত্যা হয়েছে সে সম্বন্ধে কতটা জানে, এ ধরনের অনেক প্রশ্ন। ব্যোমকেশবাবু, আমি ওকে সব খুলে বললাম। তারপর আমি বুঝতে পেরেছি, আসলে আপনাকে ব্ল্যাকমেল করার পরেও কেষ্টদাসের খিদে মেটেনি। সে গিয়েছিল বাটুলকে ব্ল্যাকমেল করতে, অতি লোভে তাঁতি নষ্ট। ব্যোমকেশবাবু, আপনি কি সব জানতে পেরে গেছেন? হ্যাঁ, সব। যেমন সেদিন রাত্রে আপনি যখন নতুন বাড়িতে ঢুকেছিলেন, তখন সেখানে অনেক আগে থেকেই বাটুল রাইফেল নিয়ে উপস্থিত ছিল। আপনি একটা তক্তা নিয়ে নতুন বাড়ির ছাদ থেকে পুরনো বাড়ির ছাদে ওঠেন, সেখানে দরজা ধাক্কাতে থাকেন, তার ফলে ছিটকিনিটা আলগা হয়ে যায়। আপনি তারপর বাড়ির মধ্যে প্রবেশ করেন, তারপর পেছন থেকে অনাদি হালদারকে গুলি করেন। ব্যোমকেশবাবু, আপনি যদি আমাকে খুনি হিসাবে ধরিয়ে দেন, আমি অস্বীকার করব না। কাল 15ই অগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস। এরকম দিনে অনেক সভ্য দেশেই বন্দীদের মুক্তি দেওয়া হয়, আপনাকেও না হয় দেওয়া হবে। তবে কিছু শাস্তি আপনাকে পেতেই হবে। কি শাস্তি? আপনি বলুন আমাকে, আমি সব শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি ব্যোমকেশবাবু। বেশ, প্রথম শাস্তি, আপনি আমার চোখের সামনে এই সমস্ত নোটগুলো আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবেন। আর দ্বিতীয়ত, আপনাকে আপনার পিতৃ পরিচয় জানতে হবে। আমার পিতৃ পরিচয় জানতে হবে? তার মানে? হ্যাঁ প্রভাতবাবু, আপনার পিতার নাম অনাদি হালদার। অনাদি হালদার? মুকেশ, এ কি বলছো তুমি? তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে আছে। আমি প্রভাতবাবুর কোমরে একটা জুড়ুল দেখেছি। হ্যাঁ, ডাক্তার তালুকদারের কাছে যখন আমি নিয়ে যাই এনাকে, তখন তালুকদারকে বলেছিলাম দেখতে। তালুকদারও দেখেছেন। তোমার মনে আছে যে অনাদি হালদারেরও এরকম একটা জুড়ুল আছে? হ্যাঁ, কিন্তু তোমার কি মনে হয় যে এটা যথেষ্ট প্রমাণ? প্রমাণ বলতে ইচ্ছে না করে বলো না, যুক্তিসঙ্গত অনুমান বলতে পারো, যাকে বলে লেজিটিমেট ইনফারেন্স। ভেবে দেখো, হঠাৎ উনি কেন পাটনা যেতে গেলেন, বা দপ্তরির পুত্রকে কেন দত্তক নিতে গেলেন? কেনই বা 5,000 টাকা নিজে থেকে দিয়ে প্রভাতবাবুকে দোকান করে দিলেন? সমস্ত ঘটনাগুলো তুমি এক জায়গায় জড়ো করো, আপনি থেকেই প্রমাণ পেয়ে যাবে। ব্যোমকেশবাবু, আমার তো এর থেকে ফাঁসি হওয়া ঢের ভালো ছিল। রক্তের এই কলঙ্ক থেকে ফাঁসি অনেক ভালো। প্রভাতবাবু, সাহস আনুন, সাহস আনুন। একটা কথা আপনি ভুলে যাবেন না যে মানুষের দেহে কিন্তু পশুরই রক্ত বইছে। তবে কি জানেন তো, রক্তের প্রভাবটা কাটিয়ে তোলা খুব একটা কঠিন ব্যাপার নয়। অতীতকে ভুলে যান, অতীতের বন্ধন ছেড়ে গেছে। ব্যোমকেশবাবু,
আপনি আমাকে আশীর্বাদ করুন। ব্যোমকেশ, তাহলে আমি বরং পুটিরামকে বলি যাতে ও ওই নোটগুলো পড়াবার ব্যবস্থা করে। হ্যাঁ, তুমি তাই করো। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel